গল্পের নায়িকা রানীর বিয়ে হয় ঋষুর সাথে, কিন্তু তাদের মধ্যে চলে আসে তৃতীয় ব্যক্তি নীল। রানী নীলের প্রেমে পাগল হয়ে যায় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঋষু এইসব সহ্য করতে পারে না এবং মনিমন রানীর ক্ষতি চায়। এরপর নীল রানীকে ধোকা দেয় এবং তাকে ব্ল্যাকমেল করতে চাইলে ঋষু নীলকে মেরে নীলের ডেড বডির সামনে নিজের হাতটি কেটে রেখে পালায়। তো এইরকম কিছু ছিল এই গল্পের রানীর অতীত জীবন। তো বর্তমানে রানী কোথায় আছে, সে কি করে, আর ঋষুরি বা কি হলো, এবং গল্পের নতুন কে আসে রানীর জীবনে তার জীবন পুরোপুরি ভাবে বদলে দিতে, সেটাই দেখবো আমরা ফির আই হাসিন দিলরুবা মুভিটির এক্সপ্লেনেশনে। গল্পের শুরুতেই দেখা যায় রানী দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে বলে যে তার স্বামী তাকে মেরে ফেলবে। এরপর গল্প চলে যায় 2 মাস আগের ফ্ল্যাশব্যাকে। জায়গাটি আগ্রা শহর এবং এখানে অভিমন্যুকে দেখানো হয় যে রোজ ইনসুলিনের ইনজেকশন দেওয়ার জন্য আন্টিদের বাড়িতে আসে এবং সেখানে রানীর দিকে সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো রানী এখন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে। তো কাজের জায়গা থেকে রানীর একটি ফোন আসে এবং সে সেখানে কথা বলতে বলতে বিজি হয়ে গেলে তার মেকআপের ডামিগুলিকে সেখানে ভুল করে রেখে চলে যায়। এতে করে অভিমন্যু সেগুলি রানীকে দিতে তার রিক্সার পেছনে ছুটতে ছুটতে তার পার্লার অবধি পৌঁছে যায়। এরপর রানীকে ওই ডামিগুলি দিলে রানী তাকে 2 মিনিট অপেক্ষা করতে বলে সে তার পার্লারের কাজে বিজি হয়ে যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও রানী না ফিরে আসায় অভিমন্যু সেখানে তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেলে রানীর হঠাৎ নজর পড়ে যে অভিমন্যু এখনো বাইরে বসে আছে এবং তখন সে বাইরে বেরিয়ে অভিমন্যুকে ছাতা দিতে গেলে সে তার সাথে রানীকে মুভি দেখতে যাওয়ার কথা অফার করে। এরপর রানী রাস্তার অপর পার থেকে একটি লোককে আসতে দেখে এবং এরপর পুরনো দিনের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রানী ভাবতে থাকে কিভাবে তার স্বামীর সাথে তাদের দেখা হয়েছিল, তাদের বিয়ে, তারপর বিয়ের পরে তার অবৈধ সম্পর্ক এবং কিভাবে তার স্বামী নিজেরই হাত কেটে ফেলেছিল রানীকে তার প্রেমিকের হাত থেকে বাঁচাতে। তো এইসবই ভাবতে ভাবতে রানী অভিমন্যুকে তার সাথে সিনেমায় যাওয়ার প্রস্তাবে সম্মতি দিয়ে দেয়। অপর প্রান্তে সেই ছাতা মাথায় ব্যক্তিটি আর কেউ নয়, সেটি হলো রানীর হাজবেন্ড, যার নাম ছিল ঋষু। কিন্তু সে এখন নিজের নাম চেঞ্জ করে রাভি হয়ে গেছে এবং সে তার কাটা হাতটির জায়গায় একটি কৃত্রিম হাত লাগিয়ে নিয়েছে যাতে কেউ সেটি ধরতে না পারে। তো রাভি এখন পিৎজা ডেলিভারি, ইলেকট্রিশিয়ান প্রভৃতি ছোটখাটো কাজ করে এবং রানীও তার পার্লারের কাজ করে টাকা জমাচ্ছে। কিন্তু তারা একসাথে থাকে না, কেননা ইউপি পুলিশ এখনো তাদের খোঁজ চালাচ্ছে এবং তারা এই সুযোগের অপেক্ষায় আছে যে পুলিশের চোখে ধুলো দিয়ে আগের মতো তারা এক হয়ে নিজেদের সংসার শুরু করবে। তো দেখা যায় রবি জয়পুরের কোনো গুড্ডু ট্রাভেলসকে 25,000 টাকা দেয় এবং তার পরিবর্তে ট্রাভেলসের লোকটি বলে যে 2 মাসের মধ্যে তার থাইল্যান্ডে যাওয়ার সরঞ্জাম হয়ে যাবে। তো এবার দেখা যায় রবি ছোটখাটো কাজের পাশাপাশি কলেজের ছেলে মেয়েদেরও টিউশন দিয়ে থাকে ও সেখানকার রবির বাড়িওয়ালি পুনম রবিকে লাইন মারে এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে, কিন্তু রবি তাকে পাত্তা দেয় না। কিন্তু পুনম রবিকে ছাড়বার পাত্র নয়, সে জোকের মতো রবির পিছনে লেগেই থাকে। এরপর দেখা যায় রবি আর রানী লুকিয়ে লুকিয়ে দেখা করে এবং সেখানে রানী রবিকে জানায় যে যে বাড়িতে সে পিজি থাকে সেখানকার আঙ্কেল আন্টি আজকে বাইরে গেছে, তো সে চাইলে তাদের বাড়িতে আসতে পারে। তো এরপর যখন রানী জানতে চায় যে কবে তারা আবার একসাথে হবে, তাতে করে রবি বলে যে আর মাত্র 1 মাসের দেরি, তারপর তারা থাইল্যান্ডে গিয়ে নিজেদের নতুন সংসার শুরু করবে। এরপর রানী মস্করা করে রবিকে বলে যে ততক্ষণ সে যেন তার জানেওয়ালা অর্থাৎ পুনমের থেকে নিজের ইজ্জত বাঁচিয়ে রাখে। আর তখন রবিও ঠাট্টা করে বলে যে তোমার কম্পাউন্ডার আশিকও তো তোমাকে লাইন মারে, তুমিও নিজেকে তার থেকে বাঁচিয়ে রেখো। তখন রানী বলে যে সে ভালো মানুষ, সে আমাকে কিছু করবে না। এরপর অভিমন্যুকে দেখানো হয় যে সিনেমা হলে গিয়ে সন্ধ্যে 6টার সবকটি টিকিট কিনে নিয়ে ফুল হাতে রানীর জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে দেখা যায় রবি লুকিয়ে চুরিয়ে রানীদের বাড়ি যায় এবং তারা ঘনিষ্ঠ হয়। তো রানী আর সেদিন সিনেমাতে না পৌঁছালে অভিমন্যু সেখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে এবং অবশেষে বাড়ি ফিরে যায়। তো এরপর অভিমন্যু বৃষ্টিতে ভিজতে ভিজতে আন্টির বাড়িতে আসে এবং সেখানে রানীও থাকলে সে তাকে মনে পড়িয়ে দেয় যে সে রয়্যাল সিনেমার সামনে তার জন্য আজ অপেক্ষা করছিল, কিন্তু সে সেখানে আসেনি। এরপর রানী তার ভুল বুঝতে পারলে অভিমন্যু আবার নেক্সট ফ্রাইডে তাকে সিনেমা দেখবার জন্য অফার করে। তো এরপর মার্কেটে কেনাকাটা করতে গেলে রানী এইসব কথা রবিকে বলতে লাগলে সেই সময় একজন রানীর ব্যাগটি ছিনতাই করে পালায়। তো সেখানে রবি চোরের পিছু করলে পুলিশ সেখানে চলে আসে এবং পুলিশকে দেখে এবার রবি ভাগতে থাকে। তো রানীও পুলিশকে দেখে ভয় পেলে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। এরপর পুলিশ আন্টির বাড়িতে রানীর চুরি হওয়া পার্সটি নিয়ে আসে
এবং রানীকে বলে যে আমাদের আবার দেখা হয়েছে, কেননা ভগবানও চায় ইনসাফ হোক। আসলে আগেই বলা হয়েছে রানীর স্বামী তার নাম বদলে রবি রেখেছে এবং রানীর তার অতীতের কথা ভাবছিল। তো এই রানীর অতীতে তার স্বামী রানীকে তার অবৈধ সম্পর্ক থেকে বাঁচানোর জন্য নিজের হাত কেটে রানীর প্রেমিকের ডেড বডির কাছে রেখে পালায় এবং রানীর প্রেমিক নীল, যাকে কিনা রানী নিজের হাতে খুন করেছিল। তো সেই কেসটির জন্য পুলিশ সঠিক তথ্য প্রমাণের অভাবে এখনো রানীকে ধরতে পারেনি, তাই পুলিশ এখনো রানী আর তার স্বামীর খোঁজে রয়েছে। এরপর রানী রবিকে জানায় যে পুলিশ অফিসার দীনেশ পণ্ডিতের সবকটি বই পড়ে ফেলেছে, যার গল্পটি রবির জীবনের সাথে মেলে। তো এতে করে রবি রানীকে আশ্বস্ত করে যে এতে কিছু হবে না, কেননা এটা তো শুধুমাত্র একটি গল্প, তার তো কোনো আসল প্রমাণ নেই। তো এরপর সিনেমা হলে রবি আর রানী দুজনকে দেখানো হয় এবং ওই সিনেমা হলে পুলিশ অফিসার কিশোরীও ছিল, আর হয়তো রবি পুলিশ অফিসারকে দেখে ফেলেছিল। তাই জন্য পরক্ষণেই রবি ছুটতে ছুটতে সিনেমা হল থেকে বেরিয়ে টয়লেটে গিয়ে তার সিমটি ফোন থেকে বের করে ফেলে দেয়। তো এরপর রানী রবির খোঁজ করতে থাকে, কিন্তু তার খোঁজ কিছুতেই পায় না। তো পরের দিন রানীদের পার্লারের সামনে একটি ময়লা ফেলার গাড়ি দাঁড়ালে সেখানে গাড়িটির গায়ে দীনেশ পণ্ডিতের লেখা কবিতার একটি লাইন রানী লক্ষ্য করে এবং তারপর সে দৌড়ে বাড়ি চলে যায় এবং ট্রলি থেকে দীনেশ পণ্ডিতের একটি বই বের করে সেখান থেকে কিছু মিলাতে থাকে। আসলে রবি আর রানী একটি মজাদার কৌশলে তারা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করত এবং তারা তাদের মনের কথা কবিতার ছত্রের দ্বারা প্রকাশ করত। তো ময়লা ফেলার গাড়িটিতে যখন রানী সেই কবিতার লাইনটি দেখতে পায়, সে তখন বুঝতে পারে যে রবি কোথায় হতে পারে। তো এরপর রানী ফোন বুথে গিয়ে রবিকে ফোন করে, আর রানী রবিকে রিশু বলেই ডাকতো। তো সে রবিকে জানায় যে পুলিশ তাদের পিছনে পড়ে গেছে এবং রবি এতে বলে যে এর পরের সপ্তাহে তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে বের হবে, কিন্তু রানী যদি এভাবে ভয় পেয়ে ঘাবড়ে যায় তাহলে তাদের প্ল্যান চৌপাট হয়ে যাবে। তাই সমস্ত পরিস্থিতিতেই রানীকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। এই বলে রবির ফোনটি কেটে যায়। পরের দিন একটি আননোন নাম্বার থেকে রানীর কাছে একটি কল আসে এবং এরপরই রানীকে পুলিশ স্টেশনে যেতে দেখা যায়। এরপর পুলিশ রানীকে নৈতিক ভার্মা নামক একজন ব্যক্তির নাম বলে রানীকে জিজ্ঞাসাবাদ করলে রানী বলে যে সেই ব্যক্তিটির সাথে ফোনে কথা বলতো, কিন্তু সে তার পরিচয় দিয়েছিল রাহুল বলে। এবং তারপরে একদিন একটি মহিলা তাকে ফোন করে জানায় যে রাহুল বিবাহিত এবং এরপর আর তাদের মধ্যে কথা হয় না। তো এতে করে পুলিশ অফিসার রানীকে বলে যে সে তাকে আর তার মনোরঞ্জকর গল্পের মাধ্যমে ভুলাতে পারবে না। এতে করে রানী দীনেশ পণ্ডিতের নাম উল্লেখ করলে পুলিশ অফিসার বলে যে বারবার তার এরকম পণ্ডিতজির নামটি উল্লেখ করার কারণ কি। তখন রানী বলে যে আজ থেকে 30 বছর আগে পণ্ডিতজিকে এরকমই এক পুলিশ স্টেশন থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, তাই তিনি তার লেখার মাধ্যমে অপমানের বদলা নিয়ে চলেছেন, যেখানে হার সবসময় পুলিশেরই হয়ে থাকে। তো এরপর দেখা যায় সেখানে একজন নতুন পুলিশ অফিসার আসেন এবং কিশোরজির জায়গায় এখন থেকে তিনি এই কেসটি ছানবিন করবেন এমনটা জানা যায়। তো এই নতুন পুলিশ অফিসারের নাম হলো মৃত্যুঞ্জয় পাসওয়ান। তো মৃত্যুঞ্জয় পাসওয়ান নিজেকে রানীর আত্মীয় হিসেবে পরিচয় দেন, আর রানীর পূর্ব প্রেমিক নীলের নিজের কাকা ছিলেন এই মৃত্যুঞ্জয়। তো এই মৃত্যুঞ্জয় পাসওয়ান খুবই রাগী এবং কড়া প্রকৃতির একজন মানুষ ছিলেন এবং নীলের নিজের কাকা হওয়ার দরুন রিশুকেও তিনি ছোটবেলা থেকেই চিনতেন। আর যেহেতু মৃত্যুঞ্জয় নীলের নিজের কাকা ছিলেন, তাই তিনি কেসটিকে রীতিমতো সিরিয়াস ভাবে নিয়ে রানীকে এবার পুছতাছ শুরু করেন। তো এতে রানী কিছুটা ঘাবড়ে যায়। তো এরপর মৃত্যুঞ্জয় রানীকে জিজ্ঞাসা করেন যে তার বন্ধু নৈতিক জি অর্থাৎ রাহুল কেন প্রতি সপ্তাহে ট্রাভেল এজেন্টকে ফোন করে এবং আগ্রাতে কিভাবে রানী তার আত্মীয় স্বজন ছাড়া একা পড়ে রয়েছে। তো এতে করে রানী তার উপর রেগে যায় এবং মৃত্যুঞ্জয়ের উপর চিৎকার করে উঠলে মৃত্যুঞ্জয় বলেন যে রিশু মরেনি, বরং সে এই শহরেই আছে এবং রানী সেটা জানে। আর মৃত্যুঞ্জয় তো রিশুকে তার বাচ্চা বয়স থেকেই চেনে, তাই তার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। তো এতে করে রানী বলে যে আমি আজকালকার ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, তাই একা থাকা আমার পক্ষে অসম্ভব নয়। তো মৃত্যুঞ্জয় বলে যে এই পুলিশ ডিপার্টমেন্টের আমাকে সবাই বিভিন্ন নামে জানলেও তাদের মধ্যে আমার সবচেয়ে পছন্দের নামটি হলো কাঠফড়ুয়া বা কাঠঠোকরা, কেননা কাঠঠোকরা যতক্ষণ না পর্যন্ত কাঠ কেটে কেটে তার লক্ষ্যে পৌঁছায় ততক্ষণ সে থামে না। আর তিনিও কাঠঠোকরার মতনই কোনো কেসের গভীর পর্যন্ত তার ইনভেস্টিগেশন করেন, এর মধ্যে কোনো আইনও তাকে কিছু করতে পারে না। তো এরপর ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে রানী যেতে নিলে মৃত্যুঞ্জয় রানীকে বলে যে এরপর রিশুর সাথে দেখা হলে সে যেন তাকে জানায় যে তার মন্টু চাচা চলে এসেছে।
এরপর মৃত্যুঞ্জয় পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসা করেন যে রানীর পেছনে যে স্পেশাল টিমটি লাগানো হয়েছিল সেটা কি তার সম্বন্ধে কোনো খবর জোগাড় করতে পেরেছে। তো পুলিশ কনস্টেবল বলে যে এখনো তেমন কোনো খবর নেই এবং ম্যাডাম তো ঘর এবং তার বিউটি পার্লার এই 2 কিলোমিটারের মধ্যেই যাতায়াত করেন। তো মৃত্যুঞ্জয় এতে বলেন যে এই 2 কিলোমিটারের মধ্যেই আপনাদেরকে পুলিশ ফোর্স ভালোভাবে মোতায়েন করতে হবে, তাহলে 1 সপ্তাহের মধ্যেই ঋষুকে ধরতে পারা যাবে। তো এবার জোরসোর করে পুলিশরা ঋষুর জন্য খোঁজ খবর শুরু করে। তো তদন্ত চলাকালীন পুলিশ গুড্ডু ট্রাভেলস এর মালিককে অ্যারেস্ট করেন এবং রবি সেটা দূর থেকে দেখে ফেলে। এরপর পুলিশ টার্গেট কোচিং সেন্টার অর্থাৎ যেখানে কিনা রবি তার টিউশন ক্লাস করাতো সেখানকার মালকিন পুনামের কাছে এসে তাকে রবির সম্বন্ধে জিজ্ঞাসা করলে পুনাম বাহানা করে একটু পরে আসছি বলে চলে যায়। এরপর সে ঘরে গিয়ে রবিকে তার ফটোটি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে এবং নিচে গিয়ে পুলিশকে জানায় যে এইরকম কাউকে সে দেখেনি। এরপর দেখা যায় রাতের বেলা লুকিয়ে লুকিয়ে রবি রানীর সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় যে তাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে গেল, কেননা পুলিশ গুড্ডু ট্রাভেলস এর মালিককেই ধরে নিয়েছে এবং আজ তো তারা তার কোচিং সেন্টার অব্দিও চলে এসেছিল, যাতে করে পুনামে তার উপর সন্দেহ হয়ে যায়। তো এতে করে রানী রবিকে পালিয়ে যেতে বলে, কিন্তু এতে রবি বলে যে তারা যদি পালিয়ে যায় তাহলে মন্টু চাচা তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারবে, তাই আমি পুলিশের কাছে সারেন্ডার করে দেব যে খুন তুমি করনি। এতে করে রানী বলে যে আমরা জওয়ালাপুর থেকে আগ্রাতে সারেন্ডার করতে আসিনি, আর তুমি তো তোমার নিজের হাত কেটেছো, এই পরিস্থিতিতে তুমি সারেন্ডার করতে পারো না। এরপর সেখানে অভিমন্যু রানীর খোঁজ করতে আসে এবং তখন অভিমন্যুকে দেখে রানীর মনে কিছু চলতে দেখা যায়। এরপর রানী রবিকে বলে যে আমার কাছে একটি বেটার আইডিয়া আছে এবং এই বলে সিন শিফট হয় রয়্যাল সিনেমা, যেখানে অভিমন্যুকে বৃষ্টির মধ্যে ফুল হাতে রানীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। তো সেখানে রানী আসে এবং সেখানেই রানী অভিমন্যুকে তার সাথে বিয়ের প্রস্তাব দেয়। তো এতে অভিমন্যু হকচকিয়ে যায় এবং রানীকে বলে যে একেবারেই বিয়ে করবো আমরা। তো এতে রানী বলে যে দ্বিতীয়বার প্রেম করার ক্ষমতা আমার আর নেই, প্রেম তো বিয়ের পরেও হতে পারে আবার নাও হতে পারে। তো রানী এইসব বলে অভিমন্যুকে তার সাথে বিয়ের জন্য কনভিন্স করতে থাকে, যাতে অভিমন্যু রানীর প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর রবি আর রানী একসাথে দেখা করলে রবি রানীকে এরকমটা করতে বারণ করে। তো এতে রানী বলে যে রানী আর ঋষু একসাথে না থাকলে মন্টু চাচাও তাদের পেছনে আর পড়বে না এবং 3 দিন পর রবিকে তার বিয়ের জন্য আসতে বলে যায়। এরপর রানীকে তার বিয়ের আসরে দেখা যায় এবং সেখানে দেখা যায় মৃত্যুঞ্জয় ও কিশোরীও এসছে। তো যখন কিশোরী মৃত্যুঞ্জয়কে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় রাঞ্জা তার হীরের বিয়েতে আসবে, তখন মৃত্যুঞ্জয় বলে যে আমি ঋষুকে ভালোভাবে জানি, আর ঋষু যদি হারে তাহলে সে তার ভালোবাসার জন্যই হার মানবে, আর আমরা তো এখানে আছি তাকে হার মানাতে। তো এরপর অভিমন্যু আর রানীর বিয়ে হয়ে যায় এবং দেখা যায় ব্যান্ড বাজার দলে রবি তাদের একজন হয়ে রানীর বিয়ের আসরে উপস্থিত হয়েছে। তো এতে করে মৃত্যুঞ্জয়ের ব্যান্ড বাজার দলের প্রতি একটু সন্দেহ জাগলেও সে কিছু ধরতে পারে না। তো এবার রাতের বেলা অভিমন্যু রানীর ঘনিষ্ঠ হতে গেলে রানী অভিমন্যুকে জিজ্ঞাসা করে যে সে রাম খায় কিনা এবং এইভাবে রানী অভিমন্যুকে এড়িয়ে যায়। এরপর তারা দুজনে একসাথে বসে রাম খেতে খেতে আড্ডা দিলে অভিমন্যু রানীকে বলে যে দূরে থাকতে তার কাছে কথা বলার অভাব ছিল না, কিন্তু এখন তাদের বিয়ে হয়ে গেছে, তাই সে বুঝতে পারছে না যে রানীকে সে কি বলবে যাতে করে রানীর হাসি পায়। তো এতে করে রানী হাসতে থাকে। এরপর রানী ঋষুর কথা বললে অভিমন্যু কিছুটা খারাপ লাগে এবং সে সেখান থেকে উঠে গিয়ে ঘর থেকে সাপসিঁড়ির একটি গেম নিয়ে আসে, কেননা এখানে তো লাভ ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে, আর লাভ ট্রায়াঙ্গেল মানে সাপসিঁড়ির থেকে ভালো খেলার কিছু হতেই পারে না। তো এতে করে রানী অভিমন্যুকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে এরকম ভাবে হট করে বিয়ে করার কথা বললে তোমার খারাপ লাগেনি? তখন অভিমন্যু বলে যে তার 7 বছর বয়সেই তার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়, এরপর 20 বছর বয়সে কাকা কাকিমা এবং তার ভাই বোনদের একসাথে মৃত্যু হয়ে গেলে সে একা হয়ে যায়। এরপর তার চাকরিতেও তেমন কোনো ইন্টারেস্ট না থাকায় নিজের জীবনের প্রতি তার ভালোবাসা কমতে থাকে, তাই সে একবার সুইসাইডেরও চেষ্টা করে। কিন্তু এরপর একদিন সে ক্লিনিকে রানীর দেখা পায় এবং তাকে দেখবার পর থেকে অভিমন্যু পুরো দুনিয়াটাই বদলে যায়, তাই রানীর কোনো কথা তার কখনোই খারাপ লাগতে পারে না। এরপর দেখা যায় অভিমন্যু রানীর অনেক খেয়াল রাখছে এবং ওদিকে মন্টু চাচাও সবসময় রানীর পেছনে তার নজর গেড়ে রেখেছে এবং রানীও মাঝে মাঝে পিৎজা অর্ডার করার নাম করে রবির সাথে দেখা করে নেয়। তো সাপসিঁড়ির খেলায় অভিমন্যু বারে বারে হেরে গেলে রানী মস্করা করে অভিমন্যুকে বলতে থাকে যে সে তো বারে বারেই
খেলাটি হেরে যাচ্ছে। তখন অভিমন্যু বলে যে আমি তো রিয়েল লাইফের খেলায় জিততে চাই। তখন রানী বলে যে ছাদ থেকে লাফাতে বললেও আমি সেটা করতে পারবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আর এইরকম দীনেশ পণ্ডিতের সুরেখা বলেছে। তো এতে অভিমন্যু বলে যে তুমি একটু বুঝে বইটি পড়ো, যদি এই বইটি থেকে এমন কোনো পাতা বেরিয়ে যায় যেখানে সুরেখা ভালোবাসার অধিকার পেয়ে যায়, তো এতে কথা এড়িয়ে রানী ঘুমাতে চলে যায়। আর অপরদিকে পুনাম রবির সাথে ঘনিষ্ঠ হতে গেলে রানী নিজ থেকে সেটি দেখে নেয়, যেটি রবির নজর এড়ায় না। এরপর সে পুনামকে ছাড়িয়ে ঘরের ভিতর ঢুকে যায়। এতে করে পুনাম রবিকে বলে যে সে তার বয়ফ্রেন্ডের জন্য দোতলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে তার পা ভেঙেছে, আর রবির যেমন একটি হাত নেই আর তারও পা নেই, তো তাদের জুড়ি একসাথে ভালোই চলবে। তো এতে করে রবি সেখান থেকে পালিয়ে রানীর সাথে দেখা করতে যায় একটি মাংসের দোকানে। তো এতে করে দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে যায় এবং রানী বলে যে আমাদের ভালোবাসার টাইমিংই খারাপ চলছে এবং আমাদের মধ্যে আর কিছু হবার আশা নেই। তখন রবি বলে যে সে নিজের হাত কেটে নিয়েছিল রানীর জন্য, কিন্তু সে রানীর হাত কখনোই ছাড়েনি। তো এবার যদি তার গলাও কাটতে হয় তাহলে সে সেটাও হাসি মুখে করতে পিছপা হবে না। এরপর রাত্রিবেলা ছাদে রানী একাই ড্রিঙ্ক করতে থাকলে অভিমন্যু সেখানে আসে এবং নেশার ঘোরে রানী অভিমন্যুকে বলে যে পুরো আগ্রা জুড়ে আজকাল এলএসডি অর্থাৎ লাভ সেক্স আর ধোকাই চলছে। আমার চাই ভালোবাসা, পুনামের চাই সেক্স, আর মাঝখান থেকে ধোকা খাচ্ছে অভিমন্যু। তো নেশার ঘরে রানী অভিমন্যুকে সত্যি কথা বলে দিলে অভিমন্যু বুঝতে পারে যে বলির পাঠা হিসেবে এখানে তাকে ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখা যায় অভিমন্যুর মনেও এবার কিছু চলতে থাকে। এরপর অভিমন্যু রানীকে নিয়ে ঘরে শুইয়ে দেয়। পরের দিন অভিমন্যু নিজের ফোনটি রানীকে দিয়ে বলে সে যেন ঋষুজিকে ফোন করে। এরপর রানী, রবি আর অভিমন্যু একসাথে দেখা করে এবং অভিমন্যু রবিকে বলে যে তারা যেন যত তাড়াতাড়ি পারে আগ্রা থেকে চলে যায়। পাসপোর্ট, পুলিশ এই সবকিছুর ব্যবস্থা সে দেখে নেবে, কারণ সে একজন কম্পাউন্ডার। আর যেহেতু সব মানুষেরই শরীর খারাপ হয়, তাই উঁচু লেভেলের মানুষদের ম্যানেজ করতে সে জানে। তখন রবি অভিমন্যুকে জিজ্ঞাসা করে যে সে কেন এইসব করছে। তখন অভিমন্যু বলে যে জীবনে অন্য কোনো কিছু না থাকলেও সে রানীর ভালোবাসা হারাতে চায় না। যদি কোনোদিনও রানীর আপনার থেকে মন ভরে যায় তাহলে রানী হয়তো কখনো তার কথা ভেবে তার কাছে ফিরে আসবে। তো এতে করে রবি বলে যে রানীর আমার প্রতি মন ভরতে 3-4 জন্ম লেগে যাবে। অভিমন্যু তখন বলে আজ তোমার ভালোবাসা তোমার কাছে আছে, ভাগ্য আমার খারাপ। 7 না দেওয়ার হলে 7 জন্ম কম পড়ে যায়, আর 7 দেওয়ার হলে একটি ট্রেনে দেখা হওয়া দুজনেও একসাথে সারা জীবন থাকতে পারে। এতে করে রবি বলে যে ভাগ্য তো হাতের রেখাতে থাকে, আর আমি সেই ভালোবাসা পাওয়ার জন্য নিজের হাতটাই কেটে ফেলেছি। এরপর অভিমন্যু রবিকে একটি ঘরে নিয়ে এসে বলে যে 2 দিন পরে আপনি এই ঘর থেকেই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন, এবং এই বলে ঘরটি সে বাইরে থেকে বন্ধ করে চাবি দিয়ে দেয়। এরপর রানী অভিমন্যুকে সরি বললে অভিমন্যু তাকে লাস্টবারের মতো তার সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা বলে। এরপর অভিমন্যু বলে আমি রবিকে গিয়ে টিফিনটি দিয়ে আসি। তো এরপর রবি নিজের ঘরের দরজায় টোকার আওয়াজ শুনে দরজা খুললে দেখে সেখানে পুনাম এসে হাজির। এরপর রবি পুনামকে এখানকার ঠিকানা কিভাবে পেল জিজ্ঞাসা করলে পুনাম বলে যে সে তার পিছু করে এখানকার ঠিকানা জোগাড় করেছে। তো এরপর পুনাম চিৎকার করতে গেলে রবি পুনামকে কিস করে তাকে চুপ করিয়ে দেয় এবং তার কাছে 1 মাসের সময় চায় এবং বলে যে 1 মাস পরে সে তার কাছে ফিরে আসবে, এবং পুনাম রবিকে জানিয়ে দেয় সে যদি তার কাছে ফিরে না আসে তাহলে তার ফল ভালো হবে না। তো এরপর আবার রবির দরজায় টোকা পড়লে সে দরজাটি খুলে ভাবে সেখানে হয়তো পুনাম এসছে, কিন্তু সে সেখানে অন্য একটি ব্যক্তিকে আসতে দেখে। তো অভিমন্যু এবার রবির জন্য খাবার নিয়ে আসলে সে ঘরের মধ্যে ফুলের গন্ধ পেয়ে রবিকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো মহিলা এসেছিল কিনা। তখন রবি বলে যে এখানে তার বাড়ির মালকিন পুনাম এসেছিল, যে সবসময় তাকে ব্ল্যাকমেল করে। তো এতে করে অভিমন্যু তাকে কারণ জিজ্ঞাসা করলে রবি বলে যে পুনাম আমাকে চায়। এরপর অভিমন্যু পুনামের পুরো নাম জানতে চায় এবং রবিকে বলে যে সে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এতে করে রবি বলে যে পুনাম কাউকে কিছু বলবে না, তাই তোমাকে এ নিয়ে চিন্তা করার দরকার নেই। এরপর অভিমন্যু বলে যে এখানে সবাই কারোর না কারোর পেছনে পড়ে রয়েছে, তাই তুমি যদি ইউটার্ন মেরে পুনামের কাছে চলে যাও রানী তাহলে আমার হবে। তো এতে রবি হতবাক হয়ে গেলে অভিমন্যু বলে যে আমি তো মস্করা করছিলাম আপনার সাথে। এরপর অভিমন্যু চলে যেতে লাগলে সে বুঝতে পারে এখানে অন্য আরেকজনও এসেছিল, কিন্তু রবিকে এটা জিজ্ঞাসা করলে রবি সাফ মানা করে দেয়। এতে অভিমন্যু বলে যে রানীজিকে জানে আপনি এত মিথ্যা কথা বলেন। এরপর অভিমন্যু
অভিমন্যু সিনেমা দেখানোর নাম করে রানীকে বোটিং করাতে নদীতে নিয়ে আসে। তো এতে রানী কিছুটা ঘাবড়ে যায় এবং বলে যে এই এরিয়াতে তো কুমির আছে, কিন্তু যেহেতু পুলিশ টেপ লাগিয়ে রেখেছে তাই এই জায়গাটি নিশ্চয়ই সেফ হবে। তো এতে অভিমন্যু বলে যে নদী তো কুমিরদেরই জায়গা, সেখানে অন্য কেউ প্রবেশ করলে তারা চুপ বসবে না, এমনকি এখানে পুলিশের লাগানো টেপও কোনো কাজে আসবে না। অপরদিকে দেখানো হয় রবির ঘরের মাটিতে পাওয়া ধুলো ঝাড়তে ঝাড়তে অভিমন্যু বলছে, আমি কতবার লল্লনকে বলেছি চটি খুলে ঘরে ঢুকতে, এটা তো রাজগীর জঙ্গলের মাটি, আর এই জঙ্গল থেকেই তো আমি ওই সাপটি আনিয়েছিলাম যার কাটবার ফলে আমার পুরো পরিবারের মৃত্যু হয়েছিল। তো লল্লন কি তোমাকে এটা বলেছে? তো এর থেকে বোঝা যায় অভিমন্যু দেখতে যতটা সাদাসিধে মনে হচ্ছিল আসলে ততটা সাদাসিধে সে নয়। তো এরপর সিন শিফট হয় আবার নদীতে, যেখানে অভিমন্যু রানীকে বলে যে তার কাকা তার বাবাকে ঠকিয়ে তাদের সমস্ত ব্যবসার সম্পত্তি হাত করে নিয়েছিল, তাই সে তার কাকার পুরো ফ্যামিলিকেই মেরে ফেলেছিল। ধোকাধারী সে সহ্য করতে পারে না। তোমাকেও তো আমি মন থেকে ভালোবেসেছিলাম, আর তুমিও আমার সাথে এই একই জিনিস করলে। সিন শিফট হয় এবার রবির ঘরে। অভিমন্যু রবিকে বলে যে সাপটিকে 4 দিন সে অভুক্ত রেখেছিল, যাতে করে 4 দিন পরে সে যখন তার ভিকটিমকে কামড়ায় তার বাইট এতটাই গভীর হয় যে ভিকটিমের বাঁচবার কোনো আশাই না থাকে। তো অভিমন্যুর এইসব কথা শুনে যখন রবি অভিমন্যুকে হামলা করতে যায় তখন দুজনের মধ্যে বেশ মারপিট হয় এবং অভিমন্যু সেই ঘরে থাকা একটি বেডকে রবির উপর ঠেলে দিয়ে সে ঘরটি থেকে বেরিয়ে গিয়ে ঘরটি লক করে দেয়। তো এরপর রবি যখন সেই বেডটি ঠেলে উপরে ওঠে তখন সে চেঁচাতে থাকে যে অভিমন্যু যেন রানীর কোনো ক্ষতি না করে। সিন আবার শিফট হয় নদীতে, যেখানে এবারে দেখা যায় রানীদের বোটটির নিচে বেশ কতগুলি বড় বড় কুমির তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। এরপর অভিমন্যু রানীকে জিজ্ঞাসা করে যে রানী কি কখনো ভেবেছে যে তারা কখনো একসাথে থাকতে পারবে? এতে করে রানী বলে যে ঋষু যদি তার জীবনে না থাকতো তাহলে তারা হয়তো একসাথে থাকতে পারত। এরপর দেখা যায় রবি সেই ঘরটির দরজা খুলে ফেলতে সক্ষম হয় এবং সে বাইরে বেরিয়ে আসে। এরপর অভিমন্যু আর রানী একসাথে ঘরে ফিরলে অভিমন্যু রানীকে তার আলমারি ভর্তি পণ্ডিতজির বইয়ের কালেকশন দেখায়, যাতে করে রানী হতবাক হয়ে যায়। অভিমন্যু রানীকে বলে যে আপনি যেখানে কসৌলির কেহের নিজের জীবনের সাথে এক করেছেন, তেমনি আমিও কোবরার ইন্তেকাম আমার জীবনে নামিয়েছি। তো এতে রানী ভীষণভাবে ভয় পেয়ে যায়। আসলে রানী ভাবতেই পারেনি তার টক্করের একজনের সাথে তার মোলাকাত হতে চলেছে। তো এরপর দেখা যায় অভিমন্যু রানীর হাতি চেপে ধরে এবং একটি টেবিলের সাথে সজোরে তাকে ধাক্কা দেয়। এরপর মুভির প্রথমে সেই সিনটি দেখানো হয় যেখানে রানী দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনে যায় এবং তার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করে এবং বলে যে অভিমন্যু পণ্ডিতজির বই পড়ে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে এবং সে একটি সাইকো ছাড়া আর কিছুই না, তাই সে তাকেও এখন মেরে ফেলবে। তো মৃত্যুঞ্জয় রানীর কোনো কথাই কর্ণপাত করে না, কিন্তু এরপর যখন রানী বলে যে অভিমন্যু ঋষুকেও মেরে ফেলবে তখন মৃত্যুঞ্জয় টনক নড়ে এবং তখনই সে তার দাদাকে ফোন করে জানায় যে এইবারে নীলের মার্ডারারকে সে তার কাছে টেনে নিয়ে আসবে। এরপর পুরো পুলিশ ফোর্স লেগে যায় রানীর 2 স্বামীকে তুলে আনতে এবং পুলিশরা অভিমন্যুর ঘরে দীনেশ পণ্ডিতের বইয়ের কালেকশনটি দেখতে পেলে সেটিরও ফটো তুলে রাখে। এরপর পুলিশের কাছে একটি ফোন আসলে তারা সেই মতো একটি স্পটে যায় যেখানে 2টি ডেড বডি পাওয়া যায়। এরপর পুলিশ রানীকে ডেড বডি শনাক্ত করতে বললে সে বলে যে এই জিনিসগুলি তো সব অভিমন্যুর। এরপর দেখা যায় পুনম যে লাঠিটির সাহায্যে হাঁটতো সেই লাঠিটিও স্পটে পাওয়া গিয়েছে। তো এতে করে পুলিশ রানীকে পুনম প্রজাপতি এবং অভিমন্যু ভরদ্বাজের ডাবল মার্ডারের জন্য সন্দেহ করে, কিন্তু রানী পুরোপুরিভাবে তা অস্বীকার করে। এরপর রানীকে পুলিশ স্টেশনে ইনভেস্টিগেশনের জন্য ধরে নিয়ে আসা হয়। তো 2 ঘন্টার মধ্যে রানীকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবার হলে মৃত্যুঞ্জয় তার সাব ইন্সপেক্টরদের একটি ঘটনার বিবরণ দেয়, যাতে করে ইচ্ছে করে পুলিশ দেরি করে এবং মাঝখানে রবিবার থাকাতে কোর্টে রানীকে পেশ করতে সোমবার হয়ে যায়। আসলে পুলিশ এটি জেনে বুঝেই করছিল যাতে রানীর কেসটি মিডিয়ার সামনে তাড়াতাড়ি চলে আসে। তো এরপর পুলিশ রানীর কাছে আসে তার মুখ থেকে কথা বার করার জন্য, কিন্তু রানী পুলিশকে বলে যে পণ্ডিতজির কথা মতো সত্যিকারের ভালোবাসাতে হাজার যন্ত্রণার মধ্যে দিয়ে গেলেও মুখ থেকে একটি শব্দও বের হয় না। সে মন্টু চাচাকে শুনিয়ে আরো বলে যে যদি ঋষু জানতে পারে যে রানীর গায়ে একটিও মার পড়েছে তাহলে যে ভালোবাসার জন্য নিজের হাত কাটতে পেরেছে সে তার গলাও কাটতে পারবে। তো এতে
এতে করে লেডি কনস্টেবল রানীকে কষিয়ে একটি থাপ্পড় মারে। আর রানীর এই কথাটি শুনে মৃত্যুঞ্জয় নিজের মনে মনেই বলতে থাকে, দম আছে কিছু এই ভালোবাসা। এরপর মৃত্যুঞ্জয় তার সাব ইন্সপেক্টরদেরকে মিডিয়াতে খবর ছড়াতে বলে যে রানীকে থানার ভিতরে অনেক টর্চারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু মৃত্যুঞ্জয় আরো বলে যে রানীর মুখে যেন কোনো চোট না আসে। তো মৃত্যুঞ্জয়ের কথায় সাব ইন্সপেক্টর বলেন যে কাস্টাডিতে যদি কোনো কয়েদির মার খাওয়ার কথা মিডিয়া জানতে পারে তাহলে বাইরে হল্লা হয়ে যাবে। তো এতে করে মৃত্যুঞ্জয় বলে যে বাইরে হল্লা হোক, এটাই তো তারা চায়। আসলে মৃত্যুঞ্জয় ইচ্ছে করেই রানীকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে দেরি করেছিল, যাতে করে তাকে নির্মমভাবে টর্চার করে মিডিয়াতে খবর ছড়িয়ে দিতে পারে। এবং সেই খবর দেখে রিশু অর্থাৎ রবি ছুটে আসে পুলিশ স্টেশনে সারেন্ডার করতে। তো এরপর মিডিয়াতে রানীর টর্চারের খবর আগুনের মতো ছড়াতে থাকলে রবিও সেই খবরটি দেখে এবং সে একটি ভিডিও করে সেটিকে ভাইরাল করে দেয়। ভিডিওটিতে রবি বলে যে সে সারেন্ডার করতে রাজি আছে, কিন্তু তার একটি শর্ত হলো যখন সে সারেন্ডার করবে রানীও যেন সেখানে বর্তমান থাকে এবং সে একা নিজের পায়ে হেঁটে তার কাছে আসে, যাতে করে সে বুঝতে পারে যে রানী ঠিক আছে। তো আজ থেকে 3 দিন পরে রেল ব্রিজের সামনে ঠিক রাত 8টার সময় সে সারেন্ডার করবে, এরকমটি সে তার ভিডিওতে জানায়। তো এই খবরটিতে মৃত্যুঞ্জয়কে খুব খুশি হতে দেখা যায়। এরপর রেল ব্রিজের পার্টিকুলার স্পটটিতে মৃত্যুঞ্জয় তার পুরো পুলিশ ফোর্স নিয়ে খুব ভালোভাবে তার রেকি করে এবং সেখানে যে বন বিভাগের লোকেরা এসেছিল তাদেরকে মৃত্যুঞ্জয় হঠাতে বললে সাব ইন্সপেক্টর জানান যে এখানে কুমিরের খুব উৎপাত, তাই এরা এখানে এসেছে। কিন্তু মৃত্যুঞ্জয় কোনো কথা শোনে না এবং বলেন যে পুলিশ ছাড়ে এখানে যেন কেউ না থাকে। এরপর পুলিশ তাদের সম্ভাব্য মিটিং এর পরিকল্পনা করতে থাকে। তারা কাল রাতের 8টার ট্রেনটিকে আটকে দেবে বলে জানায় এবং পুলিশকে 2টি গ্রুপে ভাগ করা হবে, যাতে করে রিশুকে স্পটে দেখার সাথে সাথেই পুলিশ তাকে যেন ঘিরে ফেলতে পারে। এরপর কিশোর মৃত্যুঞ্জয়কে বলে যে এইসব কিছু কি এতটাই সহজভাবে হতে পারে এবং তাদের কি রানীকে একা রিশুর কাছে পাঠানো উচিত হবে? তখন মৃত্যুঞ্জয় কিশোরীকে বলে যে রিশুর বুদ্ধি যেখানে শেষ হবে আমাদের প্ল্যান সেখানেই শুরু হবে। তাই রানী যখন একা ব্রিজে তার রিশুর কাছে যাবে তখন আমাদের একটি ছোট্ট টিম তাকে ঘিরে ফেলবে। আর ওপরে তো পুলিশ তাদের গান সমেত বরাদ্দ থাকবে, আর নিচে পড়লে একেবারে মৃত্যুর মুখে। আর এইরকম ভাবেই দুইজন প্রেমিক প্রেমিকা জোড়া চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে। এরপর নির্ধারিত দিনে রানীকে রেল ব্রিজটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে আর সব পুলিশরা আগে থেকেই হাজির হয়েছিল এবং রাত 8টার ট্রেনটিকেও যথাসময়ে স্পটে থামিয়ে দেওয়া হয়। তো এরপর স্পটে নির্ধারিত সময়ে রিশু পৌঁছে পুলিশকে তার হাত দেখিয়ে ইশারা করতে থাকে এবং রানীকেও নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় রিশুর কাছে যাওয়ার জন্য। তো রানী রিশুর কাছে যেতে থাকলে পুলিশ তার টিমকে কমান্ড দিয়ে রবি আর রানীকে ঘিরে ফেলার নির্দেশ দেয়। এরপর পুলিশেরই মধ্যে একজন ঘেরাও ভেঙে একাই রবি আর রানীর দিকে হাঁটতে শুরু করে। তো এতে করে সব পুলিশরা হকচকিয়ে গেল। মৃত্যুঞ্জয় বলে ওঠে যে একজনই তো আছে যে চক্রব্যূহ মায়ের পেট থেকে ভাঙতে শিখেছে এবং সেই একই সময়ে আগের স্পটে পাওয়া ডেড বডির ডিএনএ স্যাম্পল আসলে সেই স্যাম্পলটি ডেড বডির সাথে ম্যাচ খায় না। তো এরকম অবস্থায় মৃত্যুঞ্জয় পুলিশদেরকে অর্ডার দেয় যেন কেউ তার পিছু না করে। তো দেখা যায় যেই পুলিশটি ভিড়ের মধ্যে থেকে আগে এগিয়ে এসেছিল সেটি আর কেউ নয় বরং অভিমন্যু। এরপর অভিমন্যু পুলিশদেরকে শাসিয়ে বলে যে যেখানে আছে সে যেন সেখানেই থাকে, না হলে তার গুলি চালাতে বিন্দুমাত্র সময় লাগবে না। এরপর পুলিশ বুঝে যায় এটি আর কেউ না অভিমন্যু এবং তাকে তার বন্দুক নিচে রাখতে বলে, কেননা পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে। তো এতে করে অভিমন্যু বলে যে স্যার আমি আপনার সাথে কথা বলতে আসিনি, বরং ভালোবাসায় ধোকা খাওয়া পিছিয়ে পড়া লোকেদের পক্ষে কথা বলতে এসেছি। তো এতে করে রবি বলে যে ভালোবাসায় লোক পিছিয়ে পড়ে না, ভালোবাসা তো লোককে স্বাধীন করে। তো এরপর অভিমন্যু রানীকে বলে যে সে তো তাকে সত্যিকারে ভালোবেসেছিল, তাহলে সে কেন তার সাথে এমনটা করলো, এমনকি সে তার সব কথা পুলিশকেও বলে দিয়েছে। এরপর অভিমন্যু যখন রানীকে তার বন্দুক দিয়ে মারতেই যাবে রবি তার হাত থেকে বন্দুকটি ফেলে দেয় এবং তাদের মধ্যে মারপিট হয়। তো পুলিশ ফোর্সও সেখানে আসতে থাকে। এরপর রানীর হাতে বন্দুকটি এলে সে অভিমন্যুকে মারতে গেলে রবি তাকে সেটি করতে বারণ করে এবং অপর প্রান্ত থেকে একটি গুলি রানীর দিকে ছুটে আসলে সে টাল সামলাতে না পেরে ব্রিজের মধ্যে মুখ থুবড়ে পড়ে। এতে করে রবি রানীকে বাঁচাতে গেলে অভিমন্যু বারে বারে রবির হাতটি রানীর থেকে ছাড়াবার চেষ্টা করে। তো এতে করে তারা তিনজনই নদীর জলে পড়ে যায়। তো এরপর পুলিশ এসে তাদের কোনো হদিশ পায় না। তো এই ঘটনাটি মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এবং পুলিশ ওই তিনজনের জন্য সার্চ অপারেশনের নির্দেশ দিয়ে দেন। এরপর পুলিশের সার্চ অপারেশন শুরু হলে তারা রিশুর কৃত্রিম হাতটি নদীর জলে খুঁজে পায়। তো মৃত্যুঞ্জয় অভিমন্যু রবি আর রানী সম্পর্কিত সমস্ত জায়গায় এবং ঘটনার দৈনন্দিন ফুটেজ ক্যাপচার করতে পুলিশ ফোর্সকে অর্ডার দেয়, যাতে করে কোনো সন্দেহজনক কিছু তারা দেখতে পেলে আসামিকে সঙ্গে সঙ্গে ধরতে পারে। এরপর ভিডিও ফুটেজে মৃত্যুঞ্জয় কিছু দেখতে পায় এবং তাই সে মনে মন খুব খুশি হয়। এরপর পুলিশ হেড
হেড অফিসারদের কাছে মৃত্যুঞ্জয় পুরো কেসটির জট আস্তে আস্তে খুলতে থাকে। মৃত্যুঞ্জয় বলে যে এই তিনজনের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ তাদের তিনজনেরই, কেননা কোনো না কোনো কারণে তারা বিভিন্ন লোকেদের খুনের জন্য দায়ী এবং বেঁচে থাকলে এরা সবাই আজ জেলে পচে মরত। তো এদের মধ্যে অভিমন্যুকে লাল্লান বলে একটি লোক সবসময় ব্ল্যাকমেল করত, কেননা আমরা আগেও জেনেছি যে এই লাল্লানই অভিমন্যুকে সেই সাপটি জোগাড় করে দিয়েছিল যেটি তার পরিবারের মৃত্যুর জন্য দায়ী ছিল। মৃত্যুঞ্জয় আরো বলে যে তার কাছে ভিডিও ফুটেজের প্রমাণ আছে যে ডাবল মার্ডারের দিন লাল্লান অভিমন্যুর ক্লিনিকে গিয়েছিল তার সাথে দেখা করতে। এরপর মার্ডার স্পটটিতে যে ডেড বডিটি পাওয়া যায় সেটি আর কারণ নয় বরং সেটি লাল্লানের, এবং দ্বিতীয় ডেড বডিটি পুনামের, যেও সেদিন ক্লিনিকে গিয়েছিল ঋষুর সাথে দেখা করতে, যে ঋষুর সম্বন্ধে সমস্ত গোপন তথ্যই জানতো, আর সেও মারা যায়। আর অভিমন্যু যেহেতু একজন বায়োলজি স্টুডেন্ট ছিল এবং পেশায় সে কম্পাউন্ডার ছিল, তাই সে ভালোভাবেই জানতো কিভাবে পুরানো বডি ভালোভাবে পুড়বে, কোন জিনিস কোথায় রাখলে তা পুলিশের সহজেই নজরে পড়বে। এরপর মৃত্যুঞ্জয় বলেন যে ববি মোটরস বলে একটি গ্যারাজের ফুটেজ থেকে সে আরো এমন কিছু সন্ধান পেয়েছে যা বিশ্বাসের বাইরে। সেই রাতে অভিমন্যু আর রানী 7টার মধ্যে ঘরে পৌঁছালেও তার 15 মিনিট পরে ঋষু তাদের বাড়িতে যায় এবং হয়তো সেই রাতেই ওই তিনজনের মধ্যে কিছু প্ল্যাটিং হয়। এরপর সেই রাতেই 10টার সময় রানী বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পুলিশ স্টেশনে পৌঁছায় এবং রানীর এইরকম ভাবে বেরোনোর পর সেই বাড়ি থেকে ঋষু আর অভিমন্যু দুজনে বেরিয়ে যায়। তো এর থেকে এটা আন্দাজ লাগানো মুশকিল হয় না যে সেই রাতে তারা অবশ্যই কিছু প্ল্যানিং করেছিল। কিন্তু হেড অফিসার এতে বলেন যে যদি তারা তিনজন প্ল্যানিং করেও নদীর জলে ঝাঁপ দেয়, জলে তো কুমির ছিল, তাহলে তারা বাঁচবে কি করে? তো মৃত্যুঞ্জয় এখানেই আটকে যায় এবং সে বুঝতে পারে না যে ঋষু কেন রেলওয়ে ব্রিজটিকেই তার সারেন্ডারের স্পট হিসেবে বাঁচলো। তো এইসব শোনবার পর হেড অফিসার মৃত্যুঞ্জয়কে কেসটি ক্লোজ করতে বললে মৃত্যুঞ্জয় কেসটিকে ক্লোজ করতে চায় না এবং তিনি হেড অফিসারের কাছ থেকে আরো কিছুটা সময় চেয়ে নেয় এই কেসটির জট খুলবার জন্য, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করে না। এরপর কিশোরী মৃত্যুঞ্জয়কে বলে যে কেস ফাইল বন্ধ করে দিলেই কেস বন্ধ হয়ে যায় না, সত্যি তো একদিন না একদিন সবার সামনে বেরিয়েই আসবে, এবং মৃত্যুঞ্জয়কে কাঠঠোকরার সাথে তুলনা করেন। তো এতে করে মৃত্যুঞ্জয় আবার নীলের ফটোটির দিকে দেখতে থাকেন এবং কেসটির প্রতি তার রাগ উগড়ে দেন। এরপর দেখা যায় দীর্ঘ 6 মাস সময় কেটে গেছে। তো রানী ও অভিমন্যুকে দেখানো হয় যারা এখন দেবসারে একসাথেই আছে, আর রানী এখন ছোট বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু রানীকে তেমন খুশি দেখা যায় না, কেননা এইসবের মধ্যেও রানী সেই রাতের কথা ভুলতে পারে না যখন অভিমন্যু জলের থেকে রানীকে বাঁচালেও ঋষুর আর কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর রানী যে স্কুলে পড়াতো সেই স্কুলের বাচ্চাদের একটি কপি চেক করতে করতে সে এমন কিছু দেখে যে তার চোখে কান্না চলে আসে। মুভি সিন শিফট হয় এবার চাকিন বিহারে, যেখানে মৃত্যুঞ্জয়ের বাড়ি দেখানো হয় এবং সেখানে তার নামে দীনেশ পণ্ডিতের একটি বই আসে যেটিতে কুমিরের একটি ছবি আঁকা ছিল। তো এই বইটির নাম হলো মগরমাছ কা শিকঞ্জ, এবং জানা যায় এই বইটির মাত্র 3টি কপি আছে, যার মধ্যে একটি এখন মৃত্যুঞ্জয় পড়ছে। তো মৃত্যুঞ্জয় বইটি পড়তে শুরু করে। তো এবার মৃত্যুঞ্জয় গল্পটি পড়লেও গল্পের সিনে দেখানো হয় ঋষু আর অভিমন্যুর জীবনের রিয়েল লাইফের স্টোরি। তো গল্পটির মেন ক্যারেক্টার ছিল সুরজ আর অর্জুন, যারা কিনা রিয়েল লাইফে ঋষু আর অভিমন্যু। তো এবার দেখানো হয় অভিমন্যু আর ঋষু ঠিক করে যে পুলিশের পাঞ্জা থেকে বাঁচতে তাদেরকে কুমিরের ফাঁদে পা দিতে হবে, এবং তারা তাই রেল ব্রিজের কাছের এমন একটি এরিয়া পছন্দ করেছিল যেখানে হিংস্র কুমিরদের আনাগোনা আছে, এবং এর জন্য 3 দিন ধরে তারা তাদের সমস্ত আয়োজন শুরু করে। এবং আমরা আগেও দেখেছি ঋষু পুলিশের কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নিয়েছিল সারেন্ডারের জন্য। তো পণ্ডিতজির লেখাতে পাওয়া গিয়েছিল সুরজ আর অর্জুন কুমিরদের দিন দিন মাংস বেশি খাইয়েছিল, যাতে করে তারা একটু একটু করে ক্ষুধার্ত থাকে এবং তারা বুঝতে পারে যে তারা যত আগে যাবে তত বেশি করে তারা মাংস পাবে। তো ঋষু আর অভিমন্যুর উদ্দেশ্য ছিল কুমিরদের রেল ব্রিজ থেকে দূরে নিয়ে যাওয়া, তাই তারা সেই বুঝে কুমিরদের মাংস খাওয়াচ্ছিল। তো এইরকম ভাবে পরপর 3 রাত চলার পর তারা 12 কিলোমিটার অব্দি কুমিরদের দলকে রেল ব্রিজ থেকে সরিয়ে আনতে সফল হয়েছিল। এরপর অভিমন্যু ঋষুকে জিজ্ঞাসা করে যে সে যদি রানীকে ব্রিজ থেকে লাফাতে বলে তাহলে সে কি সেখান থেকে লাফাবে? তখন রবি বলে রানীর উপর তার অসীম বিশ্বাস রয়েছে। এরপর ঋষু অভিমন্যুকে বলে যে তুমিও তো রানীকে খুব ভালোবাসো, তাহলে আমাকেও তো তুমি যখন তখন মেরে ফেলতে পারো, তাহলে তুমি এখনো পর্যন্ত সেটা করনি কেন? এতে করে অভিমন্যু বলে যে কেননা আমি চাই রানী নিজের থেকে আমার কাছে আসুক, এবং এই বলে দুজনে হাসতে থাকে। এরপর সেই দিনের ঘটনাটি ঘটে। তো এরপর দেখা যায় বইটির পিছনে একটি অ্যাড্রেস দেওয়া আছে, যেটি হলো হিমাচল প্রদেশের দেবসারের তোতামায়না লাভার পয়েন্ট, এবং সেখানে বলা হয়েছে যদি মৃত্যুঞ্জয়ের গল্পটি ভালো লাগে তাহলে সে যেন 20 মার্চ 6টার সময় সেই নির্দিষ্ট জায়গায় গল্পের শেষটুকু শোনবার জন্য পৌঁছে যায়। এরপর অভিমন্যু যখন তার ক্লিনিকে ছিল তার কাছেও তোতামায়না লাভার পয়েন্টের একটি
চিরকুট দেখতে পাওয়া যায়। তো অভিমন্যু আর রানী লাভার পয়েন্টে গেলে তারা দুজন পয়েন্টের চূড়াতে ওঠে এবং রানী সেখান থেকে বলতে থাকে যে যেই ভালোবাসার রং লাল, সেই লাল রঙই আজ তার জন্য কালো হয়ে গেছে। তো এতে করে অভিমন্যু ভয় পেয়ে গিয়ে রানীকে তার কাছে ডাকলে রানী অভিমন্যুকে ভয় দেখায় যে সে এগোলে রানী ওই পয়েন্ট থেকে লাফ দিয়ে দেবে। এরপর রানী বলে যে তোমার জন্য লোকের প্রাণ নেওয়াটা খুবই সহজ, তাই তুমি লল্লন পুনমের প্রাণ নিতে একবারও ভাবনি। এতে করে অভিমন্যু বলে যে লল্লন আর পুনম তাদের জন্য রিস্ক হয়ে যাচ্ছিল এবং জীবনে সে একটাই সুযোগ পেয়েছিল সবকিছুকে ভুলিয়ে রানীর সাথে নিজের জীবন নতুন করে শুরু করতে, আর সে সেটাকেই কাজে লাগায়। এরপর যখন অভিমন্যু রানীকে পয়েন্টটি থেকে সরে আসবার জন্য পিড়াপিড়ি করতে থাকে তখন মৃত্যুঞ্জয় সেখানে চলে আসে। রানী ওখান থেকে কখনোই ঝাঁপ দেবে না, তার যদি ঝাঁপ দেওয়ারই হতো তাহলে আমাদেরকে এখানে ডাকতো না। তো এর থেকে বোঝা যায় মৃত্যুঞ্জয়কে সেই বইটি পাঠানো আর অভিমন্যুকে তোতা মায়না লাভার পয়েন্টের চিরকুট দুটোই রানী পাঠিয়েছিল। তো এরপর মৃত্যুঞ্জয় রানীকে এখানে ডাকবার কারণ জানতে চাইলে রানী এক এক করে সব বলতে থাকে। আসলে ওই রাতে রানী যখন ভয় পেয়ে অভিমন্যুর হাত ফসকে ঘরের টেবিলটির ওপর পড়ে যায়, ঋষিও তখন ওখানে তাদের মধ্যে চলে এসেছিল। এরপর অভিমন্যু প্রস্তাব দেয় যে আমাদের তিনজনের যদি পুলিশের থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে মৃত্যুর মাধ্যমেই এমনটা করতে হবে, এবং এই বলে মগরমাছের শিকঞ্জা বলে বইটি সে রানীকে দেয়। কিন্তু রানী কিছুতেই এতে রাজি হয় না। তো এতে করে রবি রানীকে বোঝাতে থাকে যে মন্টু চাচা যদি তাদেরকে ধরে ফেলে তাহলে নরকের অন্ধকার থেকে হলেও তাদেরকে ধরে এনে শাস্তি দেবে। তো যাই হোক, এই প্ল্যানটি সেই রাতে শেষমেশ সফল হয় এবং সেই মতো তারা কাজ করে। তো নদীতে ঝাঁপ দেওয়ার আগেই তারা নদীর পাড়ে হার্ট শেপের একটি বেলুন টাঙিয়ে রেখেছিল, যেটি দেখে তারা তাদের ওঠবার দিক ঠিক করত। কিন্তু অভিমন্যু ঋষুর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তার কৃত্রিম হাতটি জলের নিচে খুলে দেয় যাতে করে সে সাঁতার কাটতে না পারে। এরপর সেখানে একটি কুমির চলে আসাতে ঋষু আর জলের উপর উঠতে পারে না। তো রানী এই সমস্ত কথা পুলিশের সামনে বলে দেয় যাতে করে অভিমন্যু বলে যে এককালে তারাও তো নিজেদের ভালোবাসা পেতে একজনের প্রাণ নিয়েছিল, আজ সে যদি নিজের ভালোবাসা পাওয়ার জন্য প্রাণ নেয় তাতে কি ক্ষতি হয়েছে। এতে করে রানী বলে যে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারোনি। এরপর রানী আরো বলে যে ঋষুর অবর্তমানে সে কোনোদিনও ভাবেনি কাউকে নিজের করতে পারবে, কিন্তু অভিমন্যুর সাথে থেকে তাকে তার নিজের বলে মনে হয়েছিল, কিন্তু সেই তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। এতে করে অভিমন্যু বলে যে তার খুব বড় ভুল হয়ে গেছে। তখন রানী বলে তাই তোমার এই ভুলের সাজা হলো তুমি আমাকে জিতলেও আমাকে তুমি কখনোই পাবে না। এই বলে রানী সেই পয়েন্টটি থেকে ঝাঁপ দেয়। এরপর পুলিশ অভিমন্যুকে পরপর অনেকগুলি খুনের দায়ে অ্যারেস্ট করে। এরপর দেবসাদ থেকে আগ্রাতে যখন পুলিশরা অভিমন্যুকে নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসে থাকে তখন পুলিশ জানতে পারে যে রানীর বডিটি এখনো পাওয়া যায়নি, এবং এতে করে অভিমন্যু মৃত্যুঞ্জয়ের উপর হাসতে থাকে এবং তাকে বলে যে তারা কখনোই রানীর বডি পাবে না। তো সিন আবার শিফট হয় সেই রাতে যখন অভিমন্যু ঋষুর কৃত্রিম হাতটি খুলে দিয়েছিল, কিন্তু ঋষু কোনো ক্রমে তার হাতটি আবার পরে নিতে সমর্থ হয়েছিল এবং কুমিরের মুখ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে সফল হয়েছিল। তো আমরা আবার একটা কথা মনে করতে পারি, একটি বাচ্চার দেওয়া কপি পড়ে রানীর চোখে জল এসে গিয়েছিল। তো এই কপিটিতে একটি কবিতার লাইন ছিল যেটি রবি রানীকে লিখেছিল এটি বোঝাবার জন্য যে সে এখনো বেঁচে আছে এবং তারা পরস্পর একে অপরের সাথে দেখা করে। আর এরপরই রানী অভিমন্যুর সম্বন্ধে সব বুঝতে পারে এবং এরপর প্ল্যানিং অনুযায়ী রানী লাভার পয়েন্ট থেকে ঝাঁপ দেওয়া নাটকটি করে। তো স্টোরি আবার প্রেজেন্টে শিফট করে এবং দেখানো হয় যে রানী জলের থেকে বেরিয়ে এসে ঋষুকে খুঁজতে থাকে এবং তখন সেখানে কোনো কিছু অনুষ্ঠানের জন্য অনেক লোকজনের জমায়েত হয়েছিল। তো সেখানে রানী আবার ঋষুর সাথে মিলে এক হয়ে যায়। অপরদিকে প্লেনে যেতে যেতে অভিমন্যু মৃত্যুঞ্জয়কে বলে যে আমি এদেরকে শিখিয়েছিলাম কিভাবে বাঁচতে হলে সবার সামনে মরতে হয়, আর এরা আমার উপরই আমার গেম খেলে দিল। তো এতে করে মৃত্যুঞ্জয় অভিমন্যুকে বলে যে তুমি না, তোমার বাবা এটা ওদেরকে শিখিয়েছে, অর্থাৎ দীনেশ পণ্ডিত, যার লেখা পড়ে এই তিনজনের মাথার মধ্যে এইসব প্ল্যান করার ক্ষমতা আসে। এতে করে অভিমন্যু মৃত্যুঞ্জয়কে বলে যে আপনি কি করে জানলেন যে আমার বাবাই দীনেশ পণ্ডিত? আর এইভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।